This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। এখন সময় বেঙ্গল ব্রেকিং এ। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আর সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর সবার প্রথমে শুভজিৎ, আমাদের সেই খবরের দিকেই নজর রাখতে হবে যে এই ভোটের আগে ঠিক কি কি হচ্ছে রাজ্য রাজনীতিতে। রেকর্ড পরিমাণ বাহিনী এসে গেছে, সঙ্গে বিডিও, আমলা, সচিব মিলিয়ে আমরা জানি 350 মতো অফিসার বদল হয়ে গিয়েছে। ক্ষোভ জানিয়ে একে জরুরি অবস্থা বলে দিয়েছে ইতিমধ্যে তৃণমূল, কিন্তু তারপরেও স্বস্তিতে নেই বিজেপি। বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না, পুলিশের অদল বদলেও খুশি নন শুভেন্দু অধিকারী। কতটা অখুশি বিজেপি তা কিন্তু আজ বুঝিয়ে দিলেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। পুলিশের পাশাপাশি বাহিনীকেও হুঁশিয়ারি বিজেপি প্রার্থী। বন্দুক ব্যবহারের দরকার নেই, লাঠি ব্যবহার করলে ঠিকই। আরে কাশ্মীর সোজা করে দিয়েছে, এখানে সোজা করতে দিতে হবে তো, এখানে সোজা করতে দিতে হবে তো। সোজা করতে দিতে হবে তো, কাকে সোজা করতে হবে, কেই বা সোজা করবে? শুভেন্দু অধিকারীর ইঙ্গিত কেন্দ্রীয় বাহিনীকে সোজা করতে দিতে হবে। তার মানে কেন্দ্রীয় বাহিনীকে সোজা করতে পারছে না। রেকর্ড সংখ্যক বাহিনী, আগা পাঁচতলা অফিসার বদল, তারপরেও কি সন্তুষ্ট হতে পারছে না বিজেপি? বিরোধী দলনেতা বাহিনীর পাশাপাশি বদল করা কলকাতা পুলিশেও ভরসা করছেন না। পিটালে সোজা হয়ে যাবে, পিটতে হবে, কেন্দ্রীয় বাহিনীকে পেটাতে হবে, গ্যাস ফাটাতে হবে, ভালো করে মারলে সোজা হয়ে যাবে। তো আছে ওদের হাতে লাঠি আছে তো, বন্দুক ব্যবহারের দরকার নেই, লাঠি ব্যবহার করলে ঠিকই। আরে কাশ্মীর সোজা করে দিয়েছে, এখানে সোজা করতে দিতে হবে তো। এখানকার সিপি কে ইলেকশন কমিশন দিয়েছে, সিপি ঠিক নেই। সিপি এখনো বুঝতে পারছেন না কি হচ্ছে। সিপি রূপেশ কুমার বলে একজন অফিসারের কথা চলছে, তিনি মমতার জ্যাক। কলকাতা পুলিশটা এখনো সোজা হয়নি পুরোটা। পুলিশ হোক বা বাহিনী, বিজেপির মন মতো কাজ যে করছে না, এই অভিযোগ উঠছে জেলায় জেলায়। শুভেন্দু অধিকারী বাহিনী ও পুলিশ নিয়ে অভিযোগ তোলার পর তিনি একই অভিযোগে তুলকালাম বাঁধল সিউড়িতে। সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, পুলিশের সঙ্গে তাল মিলিয়ে বাহিনী ও বিজেপি নেতা কর্মীদের নাকি শাসাচ্ছে। जहाँ से हम खड़ा हैं, हम नहीं चाहते हैं। आप लोग कहाँ से हैं? आप लोग कहाँ पोस्टेड है? क्या नाम है आपका? नाम क्या है? একযোগে পুলিশ ও বাহিনীর সঙ্গে বচসা। বাহিনী নিয়ে যে অভিযোগ এতদিন তৃণমূল তুলছিল, সেই অভিযোগে কি আরও সপ্তগ্রামে নিয়ে গেলেন সিউড়ির বিজেপি প্রার্থী? 16 নম্বর ওয়ার্ডের আমাদের একটি বুথের বুথ প্রেসিডেন্ট, হঠাৎ করে আমরা শুনি যে সিউড়ি থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে সেই বুথ প্রেসিডেন্টকে চমকাতে গেছে। খবর আসার সঙ্গে সঙ্গে আমরা যাই, দেখি যে সত্যিই তাই, সেখানে কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের বুথ প্রেসিডেন্টকে চমকাচ্ছে। আমরা বলি যে আপনাদের কাজ কি তৃণমূল পার্টি অফিসে ক্যারাম খেলা আর বিজেপির বুথ সভাপতিদের চমকানো? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। আমডাঙ্গা। এই আমডাঙ্গায় কি ক্রমশই তৃণমূলের ধাঁধার নাম হয়ে উঠছেন রফিকুর রহমান? বিদায়ী বিধায়কের যে হাবভাব, সেই হাবভাব কিন্তু অনেকটাই কঠিন ঠেকছে জোড়াফুলের ভোট ম্যানেজারদের। তৃণমূলের কাসেম সিদ্দিকী, তিনি কি জিতবেন? একবারও কিন্তু রফিকুল হ্যাঁ বলেননি। কাসেমের জন্য এমন ওই শীতল অভ্যর্থনা দেখে বিজেপি আইএসএফকে পায়কে তারাও ইস্যু একেবারে কবজা করে নিচ্ছে। তিনবারের তৃণমূল বিধায়ক হওয়ার পর বিনা টিকিটের লাইনে একরাশ ক্ষোভ চেপে রেখেও তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকীর কর্মী সভায় গিয়েছিলেন, কিন্তু সেখানে এভাবে মাইক কেড়ে নেওয়ার রাগে গজগজ করছেন আমডাঙ্গার রফিকুর রহমান। 2011 থেকে আমডাঙ্গায় জয়ের হ্যাট্রিক করেছেন রফিকুর রহমান। গত লোকসভা নির্বাচনে আমডাঙ্গা থেকে 48,624 ভোটের লিড পায় তৃণমূল কংগ্রেস। এবার রফিকুরকে সরিয়ে তৃণমূল প্রার্থী করেছে ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকীকে।
আবারও প্রার্থী না হলেও রাজনীতি থেকে বিদায় নিতে চাইছেন না বিদায়ী বিধায়ক, তাই চাপিয়ে দেওয়া কাশেম সিদ্দিকীর ভোট ভবিষ্যৎ নিয়ে কার্যত উদাসীন রফিকুর সাহেব। নিজেও 3 বার ভোটে দাঁড়িয়েছি, কোনোবারই বলেনি মানুষের উপর ছেড়ে দিতে হবে। রফিকুরকে ফের প্রার্থী করার দাবিতে পথ অবরোধ কম হয়নি। আমডাঙ্গায় কেউ কেউ বলেন তাতে কাজ না হওয়ায় কার্যত বসে গিয়েছেন রফিকুরের অনুগামীরা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে পথে নামেনি। এরকম একাধিক দেয়াল চুনকাম করা রয়েছে, তার সঙ্গে টিএমসি লেখা রয়েছে, কিন্তু প্রার্থীর নাম লেখা নেই। বলতে চাইছে, বলতে দেওয়া উচিত ছিল। সাধারণ কর্মী সভা ছিল, বলতে দেওয়া উচিত ছিল। মাইক্রোফোনটা কেড়ে নেওয়াটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপারে ঠিক করেন। তেল জল না মেশায় তৃণমূলের বেশ কিছু দেওয়াল এখনো ফাঁকা। বিরোধীদের জন্য তবে কি ফাঁকা মাঠ আমডাঙ্গা? আজকে 13 দিন 14 দিন নাম ঘোষণা হয়েছে, 10% দেওয়াল এখনো লেখা হয়নি। কর্মীদের বিভ্রান্ত বলি চিন্তা করবো যে একটা দলের প্রার্থী নিয়ে যেখানে গন্ডগোল, তারা সমাজের জন্য বা রাজ্যের জন্য বা একটা বিধানসভার জন্য একটা অঞ্চলের জন্য কি কাজ করবে? বোমাগুলি সন্ত্রাস মুক্ত করতে চাইছে। কে কার কন্দল এই বাংলা এই আমডাঙ্গার মানুষ দেখতে চায় না। আমডাঙ্গার মানুষ সন্ত্রাস মুক্ত আমডাঙ্গা দেখতে চায়। উনি আমার বড় দাদা, উনি যেভাবে আমাকে এখানে পরিচালনা করবেন আমি অবশ্যই করব। সেই পরিচালনা কি পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। ভোট কোন দিকে পড়বে তা নাকি কিছুই জানেন না ঝানু নেতা রফিকুর। এই রফিকুরকেই আবার দাদা বলে ডাকছেন কাশেম। চিত্রনাট্য যেদিকে এগোচ্ছে তাতে আমডাঙ্গা দাদার কীর্তি দেখতে তৈরি হচ্ছে। উত্তর 24 পরগনা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। বাঘের ঘরে কি ঘোগে বাসা করেছে? গোঘাটের তৃণমূল প্রার্থীর কথা শুনলে তা মনে হতেই পারে। ভোটারের বাড়িতে বসেই অন্তর্ঘাতের আশঙ্কা নির্মল মাঝি। তৃণমূলের ডাক্তার প্রার্থী কি নারী টিপেই বুঝে গিয়েছেন শত্রু বিভীষণ রায় তাঁর প্রধান চ্যালেঞ্জ? না হলে কেনই বা বলবেন প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থীর তুলনায় কুকুর ভালো? এমন কুকথা বলে বিতর্কে জড়াবেন না কেন তিনি? একজন পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ আরেকজন পঞ্চায়েত সমিতি দিয়েকে বলছে তোর পাড়ায় বলে দিবি নির্মল মাঝি যেন ভোট না দেয়। গোঘাটে নির্মল নয় জোড়াফুলের ময়দান। নির্মল মাঝিকে হারাতে তৃণমূলেই অন্তর্ঘাত। ভোটের আগে হুগলির গোঘাটে ভোটারের দাওয়ায় বসে কোন উপলব্ধি তৃণমূলের চিকিৎসক প্রার্থীর? উলুবেড়িয়া উত্তরে 3 বারের বিধায়ক নির্মলকে এবার গোঘাটে সরিয়েছে তৃণমূল। একদা ফরওয়ার্ড ব্লকের দুর্গ গোঘাটে এখন পদ্মফুলের রমরমা। সেখানে জোড়াফুল ফোটাতে তৃণমূল যার উপর ভরসা করছে সেই নির্মল মাঝি ঘরশত্রুদের নিয়ে এখন বেশি ব্যস্ত। একজন পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ আরেকজন পঞ্চায়েত সমিতি দিয়েকে বলছে তোর পাড়ায় বলে দিবি নির্মল মাঝি যেন ভোট না দেয়। 2016 বিধানসভা ভোটে প্রথমবার গোঘাটে জিতেছিল তৃণমূল কংগ্রেস। মানুষ মজুমদার সেবার শেষ হাসি হাসলেও 21-এর ভোটে তিনি হেরে যান। এই মুহূর্তে তিনি তৃণমূল পরিচালিত হুগলি জেলা পরিষদের সদস্য। সেই মানুষকেই চাঁদমারি বানিয়ে ফেললেন নির্মল। এখানে উন্নয়নের কাজ কিছু হয়নি। এখানে মানুষ এমএলএ হয়েছে, মানুষ হেরেছে, কিন্তু উন্নয়নের কাজ কিছু হয়নি। মানুষ যে 5 বছর এমএলএ তখনও উন্নয়ন হয়নি। অনুন্নয়ন নিয়ে তার বিরুদ্ধে নির্মল মাঝির একরাশ অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি তৃণমূল নেতা মানস মজুমদার। সতীর্থকে নিয়ে পরে অবশ্য পাল্টি খান নির্মল। মানস মজুমদার যথেষ্ট কাজ করেছে। আমি কখনোই আমার কোনো ভাইকে কোনো সহকর্মীকে ছোট করতে পারি না। বিকৃত করা হচ্ছে তো। মানস পর্ব শেষ হতে না হতে ফের ফাউল নির্মলের। কুকুর তো ওই বাম প্রার্থীদের চাইতে অনেক বেশি মূল্যবান, ওরা অনেক বেশি বাফাদার। এরা তো জার্সি চেঞ্জ করে, আজ বাম কালকে রাম। কখনো গোঘাটে সেরা চিড়িয়াখানার আশ্বাস, কখনো দলের নেতাদের দিকে আঙুল। নির্মল প্রার্থী হওয়ার পর প্রচারের থেকে প্রাক্তন মন্ত্রীর মন্তব্যের সাফাই দিতেই যেন বেশি সময় চলে যাচ্ছে তৃণমূলের। হারিয়ে দেবেন বলছেন, কথাটা তো হারাতে পারবে না, আমাদের জয় নিশ্চিত। 21-এর বিধানসভা নির্বাচনে গোঘাটে 4147 ভোটে জেতে বিজেপি। 24-এর লোকসভা নির্বাচনে 5886 ভোটে লিড পায় পদ্মশিবির। এমন একটা আসনে তৃণমূলের চিকিৎসক প্রার্থীর আলটপকা সব মন্তব্য গোঘাটের ভোটের ঘাটে তৃণমূলের কাজটা আরো কঠিন করে দিচ্ছে কি? আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। ভোট চাই, ভোট দিন বলছেন প্রার্থীরা, কিন্তু ভোট দেবেন কারা? ধূপগুড়িতে তো কৃষকরাই ভোটের মুখে পরিযায়ী।
উত্তরের আলু চাষিরা তারা বলছেন যে তারা না মরে বেঁচে আছেন। পরপর ধাক্কায় চাষির পাত ভোটের আগে আলু নেই। রাজনীতির প্লেটে কৃষকের ক্ষোভ কি তাহলে বিদ্রোহ হয়ে পরিবেশিত হবে? ভোটের আর কয়েকদিন, প্রচারে তুমুল ব্যস্ত নেতারা। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাইতে হবে যে, কিন্তু যারা ভোট দেবেন তারাই তো ভোটের মুখে রাজ্য ছাড়তে চাইছেন। ভোট ওখানে দিয়ে লাভটা কি? ও তো সংসার চালাইতে হবে, সরকার তো আর চালাবে না। হঠাৎ কেন চাষবাস ঘর সংসার ছেড়ে ভিন রাজ্যে খাটতে যাচ্ছেন চাষিরা? এখন ভোটটা তো বেশি ইম্পর্টেন্ট না, কারণ আমাদের তো ঋণটাকে শোধ করতে হবে, সেই কারণেই চলে যেতে হচ্ছে। ভোট বয়কট করতে হবে। না যদি আলুর দাম না পাই, আমাদের ক্ষতিপূরণ যদি না পাই। এরা ধূপগুড়ির বারোঘড়িয়া এলাকার আলু চাষি। চড়া সুদে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন, কিন্তু আলুর দাম নেই। তারপরেও মরার উপর খাঁড়ার ঘায়ের মতো বৃষ্টি, জমা জলে আলু পচে সব শেষ। এবার কিভাবে শোধ করবেন ধার, মাথায় বাজ পড়েছে। আলুর পানির মধ্যে সব তুলে এসে ঋণ দোপা করে আমরা আলু করছি। এই ঋণ যে কেমন করে পরিশোধ করবো, কিন্তু আমাদের যাইতে হবে ভিন রাজ্যে। অভিযোগ, সরকারি সাহায্য মেলেনি, এখন উপায় অন্য রাজ্যে গিয়ে মজুর খাটতে হবে। ঋণ করে আলু চাষ করেছি, এখন আলুতে সব জলের তলায় আছে। এখন তো বাইরে না গেলে বলতে ঋণ শোধ হতে হবে না। সরকার কেউ আসেনি। এবার আলুর অবস্থা খুবই খারাপ। লোকারণ্য হয় এতদিন, এবার কোনো লোকজন নাই। সমস্ত এখন টিকিট কাটা শুরু করছে ভিন রাজ্যে কাজের যাওয়ার জন্য। রাজ্য সরকার কোনো কেয়ার নিচ্ছে না, আলু বিক্রি হচ্ছে। জলপাইগুড়ি জেলায় আলু উৎপাদনে ধূপগুড়ির আলাদা নামডাক রয়েছে। সেই আলু আবাদে এখন হাহাকার। এর জন্য সরকারকেই দায়ী করেছে বিরোধীরা। আলু চাষিরা সোনা দানা জমি বন্ধ করে রেখে এবং লোন নিয়ে এখানে আলু করে গয়না বিক্রি করছে। ফলে ও ভিন রাজ্যে গিয়ে হয়তো কিছু কামে সেটা পূরণ করবে। কাকে দায়ী করবেন? এখানকার যে সরকারে রয়েছে মুখ্যমন্ত্রী। সরকার দায়ী, এটা বুঝতেই পারছেন না কৃষকরা, যে সরকার এর জন্য কৃষকদের জন্য কোনো ক্ষতিপূরণের উদ্যোগ এখন পর্যন্ত নিচ্ছে না এবং ক্ষতিপূরণের ব্যবস্থা নেই। পাল্টা তৃণমূল প্রার্থীর দাবি, তারা নাকি নতুন সরকার গঠনের পর বিষয়টি দেখবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়িতে এসেছিলেন, তিনি বলেছেন যে ভোটের সময় তো কিছু বলা যাবে না, কেননা এখন তো সরকারটা সিজ হয়ে গেছে। ভোটের পরে আমরা অবশ্যই আমাদের সরকার এবার গঠন হচ্ছে, ভোটের পরে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাপারটা দেখবেন। আলু কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা চেষ্টা করবো তাদের বোঝানোর জন্য, যে যাতে ভোট পর্যন্ত তারা থাকে। তৃণমূলের প্রার্থী অবশ্য অনুরোধ করেছেন কৃষকদের ভোট পর্যন্ত থেকে যেতে। তাহলে কি নেতাদের কাছে ভোটই সব? ভোটের পর কৃষকরা পরিযায় হলে কি তৃণমূল নেতাদের কোনো যায় আসে না? রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। তুমি কি কেবলই ছবি? জামালপুরের চকদিঘি গ্রামের মানুষ মাঝে মাঝে এই প্রশ্নটাই করে, কোনো মানুষ কেন নিজের বাড়ির সামনে রাস্তাটাকে? কারণ এখানে পথশ্রীর রাস্তা আছে শুধুই সাইনবোর্ডে, প্রকল্পের বোর্ডে। গোঘাটের শুনিয়ার মানুষের কপালে আবার সেই বোর্ডটাও জোটেনি। সেখানে শোনা যাচ্ছে ভোট বয়কটের হুঙ্কার। গ্রামে ঢোকার মুখে এই বোর্ডটা দেখলে যে কেউ ভাবতে পারেন উন্নয়ন কোনায় কোনায় পৌঁছে গিয়েছে, কিন্তু ব্রিজটা পার করে রাস্তায় পা দিলেই মনে হতে পারে উন্নয়ন প্রতিপদে হোঁচট খাচ্ছে। স্থানীয় মানুষ এই বোর্ডের সামনে দাঁড়িয়ে মাঝে মধ্যেই গুনগুন করেন, তুমি কি কেবলই ছবি? জামালপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত চকদিঘি গ্রাম। পথশ্রী প্রকল্পে 1500 মিটার রাস্তা, বরাদ্দ 39,36,526 টাকা 54 পয়সা। নির্মাণকারী জামালপুর পঞ্চায়েত সমিতি। কাজ শুরু 7 জুলাই 2024। না, রাস্তা হয়ে গেছে, কাগজে কলমে হয়েছে, পিচ পাথর সব তুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা যখন বললাম যে এগুলো কেন নিয়ে যাচ্ছেন, বলছে আবার রাস্তা আসবে, আবার কাজ হবে। সেই ঢালাই রাস্তা ভেঙে গেছে, সেই ভাঙাই আছে। বহু মানুষ যাতায়াত করে, পুরো অঞ্চলের মানুষ এইটা দিয়ে যাতায়াত করে, এই একটাই রাস্তা। পিচ ড্রাম এসেছিল, রাস্তা আর আসেনি। ভোটের আগে এর থেকে ভালো ইস্যু আর কি বা হতে পারে? বিজেপি চেনা ছকে আক্রমণের রাস্তায়। আর জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা মেহবুব খানের দাবি, আরও ভালো রাস্তা হবে, বরাদ্দ বেশি। কিন্তু পিচ করার যে এস্টিমেট, সেই এস্টিমেটটা ছিল না। আমরা বিডিও সাহেবকে বলেছি ওটা এস্টিমেটটা পাঠালে ওটা নতুন করে আবার নিশ্চয়ই কাজ হবে। তার টাকা কিন্তু এখন পর্যন্ত মজুদ আছে, সে টাকা খরচা হয়নি। তৃণমূল কংগ্রেস যখনই ভোট এসেছে তার আগে এই পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের নামে দিকে দিকে শিলান্যাস করে সাধারণ মানুষকে ভাঁওতা দিয়েছে। 15 বছর ধরে ভাঁওতা দেওয়ার যে কাজ তারা শুরু করেছিল সেটা এখনো চালাচ্ছে। মোদ্দা কথা, 39 লক্ষ টাকায় চকদিঘি গ্রামের মানুষ পেয়েছেন একটা সাইনবোর্ড। প্রাপ্তি একেবারে শূন্য নয়। গোঘাটের শুনিয়া গ্রামের কপালে তো একটা সাইনবোর্ডও জোটেনি। প্রশাসনের সব স্তরে জানিয়েও কাজ হয়নি। 15 বছর অপেক্ষা করেছেন তাই। শুনিয়া গ্রামে দুটো বুথ আছে, 163 আর একটা 164। 164 নম্বর বুথে
তুলনামূলক অনেক বেশি কাজ হয়েছে। আর আমাদের নেতৃত্ব যারা এখানে কাজ করে তৃণমূলের, তাদের বাড়ি হচ্ছে 164 নম্বর বুথে। আমাদের রাস্তাটা আগে না হলে আমরা ভোটেই যাব না, আমরা ভোটই দিতে যাব না। গোঘাট পঞ্চায়েতের প্রধান জনতার প্রশ্নের উত্তর দিতে রাস্তার মতোই হোঁচট খাচ্ছেন। সে সুযোগে বিজেপি চালিয়ে খেলছে। তাদের দাবি 15 বছর ধরেও এই রাস্তা তাদের হয়নি, এখনো মরাম রাস্তায় গর্ত। আমরা দেখে নিচ্ছি আর কি করা যায়। এখানে মমতা ব্যানার্জি বলছেন আমার পাড়া আমার সমাধানে 10 লক্ষ করে টাকা এসেছে। তৃণমূলের নেতারা কাটমানি খেতে ব্যস্ত, জনগণের পরিষেবা দিতে নয়। ছবি আর প্রতিশ্রুতি নয়, জনতা হিসেব চাইছে। খাতায় কলমে যে হিসেব দেখানো হচ্ছে তাতে জনতা ভুলতে নারাজ। মনতোষ পোদ্দার ও তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। ভোটবঙ্গে আবারও দেখতে পাওয়া গেল টাকার পাহাড়। কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু ঘনিষ্ঠ নির্মাণ ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে ইডি তল্লাশিতে বাজেয়াপ্ত হয়েছে নগদ 1,20,00,000 টাকা। 2 মাস পার, কাকুরিয়া বোমা গুলিকাণ্ডে এখনো অধরাই সোনা পাপ্পু। বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। সোনা পাপ্পুর বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, ভোটবঙ্গে আবারও টাকার পাহাড়। কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু ঘনিষ্ঠ নির্মাণ ব্যবসায়ী জয় কামদার যার নাম, সেই জয় কামদারের বাড়িতে ইডি তল্লাশিতে বাজেয়াপ্ত হয়েছে 1,20,00,000 টাকা। ওই টাকা শান্তনু বিশ্বাসের টাকা। শান্তনু সিনহা বিশ্বাসকে অ্যারেস্ট করতে হবে। সোনা পাপ্পুর সঙ্গে দেবাশিস কুমার, শান্তনু সিনহা বিশ্বাস, এদের জাভেদ খান প্রত্যক্ষ যোগাযোগ, এবং এটা তৃণমূলের টাকা ভোটে খরচ করার জন্য রাখা ছিল। সমাজ বিরোধীরা সবসময় শাসক দলের আশেপাশে থাকার চেষ্টা করে নিজেদের মিউচুয়াল লাভের জন্য, এবং সেটা তো এটা একটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই নয়, আপনি দেখবেন ভারতবর্ষের সমস্ত প্রদেশেই সব জায়গায় ইভেন, এবং বলা যায় যে আজকে অমিত শাহ তাদের আশেপাশেও সমাজ বিরোধীদের দেখা যায়। আমরা মনে করি সেই সব সমাজ বিরোধীও একটা রাজনৈতিক ছত্রছায়ায় থাকার চেষ্টা করে, কিন্তু আমাদের কোনো রাজনৈতিক নেতা, আমাদের নেতারা সোনা পাপ্পুর মতন লোকজনদের কোনো রকমভাবে মদত করেন বলে আমি মনে করি না। শর্মিষ্ঠা, রাহুল অরুণোদয় ব্যানার্জি তার মৃত্যুর পর 48 ঘন্টা কেটে গিয়েছে ইতিমধ্যে, কিন্তু এখনো পর্যন্ত সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়নি। তাহলে কি রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বিতর্কের ঢেউ থিতিয়ে গেল? কিভাবে, কার গাফিলতিতে, কিভাবে তিনি ডুবে গেলেন জানতে চাইছেন রাহুলের বন্ধু এবং তার ভক্তরা। কি হয়েছিল তালসারিতে, কোথায় ওঁত পেতেছিল বিপদ, রাহুলকে বিপদের মুখে কেউ কি ঠেলে দিয়েছিলেন? এই বিতর্কের মাঝেই TV9 বাংলা পৌঁছে গিয়েছিল সেই জায়গায়, অকুস্থলে। কি দেখা গেল দেখুন। সুন্দর অথচ ভয়ঙ্কর, তালসারির সমুদ্র সৈকতে কার্যত মরণ ফাঁদ। মুহূর্তের মধ্যে আমি দেখা গেল প্রায় গোড়ালির কাছাকাছি, গোড়ালি পার হয়ে অনেকটাই কিন্তু জল ভেতরে ঢুকে যাচ্ছে, ফলে এখানে যে চোরাবালির একটা চাপ আছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। স্থানীয়রা বলছেন গাইড ছাড়া যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা, কিন্তু কেন? 10-15 ফুট মানে জলটা গভীর আছে ওই জায়গাটা। ওখানে কি চোরা আছে, চোরাবালি আছে। ধারাবাহিকের শুটিং চলাকালীন তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, রাহুলের শরীরে ফুসফুসে অতিরিক্ত পরিমাণে নোনা জল ও বালি ঢুকে যাওয়ায় তার শ্বাসরোধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, তারা যদি সঙ্গে থাকতেন এই রকম দুর্ঘটনা ঘটত না। এটি থেকে 2-2.5 কিলোমিটার দূরে পুরো মোহানা পাশাপাশি শুটিং করছিল। ওই মোহানাটা জোয়ারে জল ডুবে যায়, ফির ভাটা পড়লে পুরো শুকে যায়। তো ওখানে লোকাল লোক নেহাতি দরকার, লোকাল লোক থাকতো যাতে ওরা যখন জোয়ার আসছে, কোথায় ডিপ আছে কোথায় খালা আছে, ওরা জল ঢুকছে ওরা বুঝতে পারেনি। তো যখন শুটিং চলছিল তখন জোয়ার হচ্ছে। শুটিং চলাকালীন নাকি প্যাকআপের পর, ঠিক কখন দুর্ঘটনা ঘটেছিল তা নিয়ে তরজা এখনো চলছে, যদিও স্থানীয়দের দাবি ঘটনার সময় ড্রোন ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। ওরা নিজে ফাঁসানোর জন্য লুচাচ্ছে, এদিকে সেদিকে ভুলভাল কথা বলছে। ও শুটিং যখন ড্রোন উপরে উঠছে, জল যখন ভাসছে, যখন জলের রেকর্ডিংটা হচ্ছে, ওই জলের রেকর্ডিং করতে করতেই ওরা ডুবেছে। কিন্তু ঠিক কি হয়েছিল রবিবার? তালসারির সেই অকুস্থলে পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। এই ঠিক সেই জায়গা যেখানে অভিনেতা রাহুল এবং শ্বেতা মিশ্র অভিনেত্রী, তারা দুজন হাতে হাত ধরে দাঁড়িয়েছিলেন। কতটা ভয়ঙ্কর সেই সমুদ্র সৈকত, কিভাবে ওঁত পেতে রয়েছে মরণ ফাঁদ। এখন জল কতটা ছিল? ওইরকম জল ছিল। আচ্ছা, হেঁটে হেঁটে যাওয়ার সিনটা আছে,
ওইদিকে মুখ করে যাবো আসুন ওইরকম আসছে হাত ধরে তো মিটারটা মাপার দরকার করে আচ্ছা আচ্ছা তারপর এইখানে জলটা ডিপ এইখানে আচ্ছা হ্যাঁ এইখানে কত দেখছেন আচ্ছা এখানেই এতটা জল এইখানে আচ্ছা আরো নিচে নামবে আমি দাঁড়িয়ে আছি যেখানে দেখছি পা পরপর ঢুকে যাচ্ছে কিন্তু মাটির তলায় মানে চোরাবালির এখানে একটা সম্ভাবনা আছেন এটা 1 ফিট ধরে জল হ্যাঁ সাড়ে নিয়ে এখানে 4 ফিট আচ্ছা এখানে জলটা ঘুরিয়ে দেয় আর যে জল আছে হ্যাঁ ঘূর্ণিও আছে এই যে এখানে ক্যামেরা দেখাতে বলবে হ্যাঁ জলের তেজের চাপে জল বালি মিশিয়ে যাচ্ছে আর সেই মরণ ফাঁদে কিভাবে তলিয়ে গেলেন রাহুল? শাড়ি পরেছে হ্যাঁ জলটা তেজটা ধরবে শাড়িতে আগে এই যে দাঁড়িয়েছি পা চলে যাচ্ছে হ্যাঁ হিরো হিরোইন সাথে আছে ওখান থেকে ক্যামেরা চালু আছে ড্রোন উপরে উঠছে এইখানে আপনি দাঁড়িয়েছে একটু জল সাডেন একটু আগে যায় তখন 4 ফুট জল না আমি দেখছি পা আমার পরপর নিচের দিকে টেনে নিচ্ছে জলের তেজের জন্য চোরাবালি জলের তেজ তারপরে হ্যাঁ দুজন ব্যালেন্স বিগড়ে ভিতরে গেছে তারপরে জলের তেজের জন্য টেনেছে ওরাকে টানার পরে তারপরে দুজন ভেসে গেছে যে উদ্ধার করতে গেছে ও দুজনকে একসাথে তো তুলতে পারবে না ওই একটা একটা করে তুলেছে প্রথম হিরোইনটাকে তার চুল টুল ধরে টেনে যেখানে আটকে দিয়েছে তারপরে হিরোকে ধরেছে তো এখন একা ছেড়ে তার একটা ধরতে গেলে তো টাইম লাগবে তো ওই টাইমে ও জল টল খেয়ে নিয়েছে তালসারি মেরিন থানার পুলিশ ও দীঘা পুলিশ ইতিমধ্যেই প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের বয়ান রেকর্ড করেছে, কিন্তু কার গাফিলতিতে রাহুলের করুণ পরিণতি, কেন অনুমতি ছাড়াই শুটিং, সেই সব প্রশ্নের উত্তর এখনো অধরা। তালসারি থেকে ক্যামেরায় দেবাশিস মাইতির সঙ্গে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এই শহরের নাম আক্ষরিক অর্থে ফলেই পরিচয়। বারুইপুর আম, লিচু, জামরুল, গোলাপজাম সবই তো একেবারে সারি সারি গাছ রয়েছে, আর সবার উপরে তো পেয়ারা। মেলা ফল যেখানে, সেখানে ফলের জন্য আলাদা বাজার নেই। হিমঘরের কথা তো ঠান্ডা ঘরে চলে গিয়েছে। ভোটের ফল নিজেদের দিকে টানতে বারুইপুর পশ্চিমের এসবই এখন ইস্যু। কি হবে আর বলে লাভ নেই, বেকার বলা। রোজ 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 আর পারছি না। বাজার না রাস্তা বোঝা দেয়। রাস্তা ঘিরে চলে ফল বিক্রি, তার মধ্যে টোটো, অটো, মোটর বাইকের হট্টমেলা। প্রাণান্তকর অবস্থা ক্রেতার, একই হাল বিক্রেতার। পথ চলতে মানুষের আরও খারাপ অবস্থা। দক্ষিণ 24 পরগনার ফলের শহর বারুইপুর এতদিনে কোনো আলাদা করে ফলের বাজার পেল না। রোজই রাস্তায় গোলমাল। এইভাবেই কার্যত বারুইপুর কাছারি বাজার সংলগ্ন যে রাস্তাগুলো রয়েছে, সমস্ত রাস্তা সকাল থেকেই পুরো কার্যত দখলে চলে যায়। বারুইপুর পশ্চিম বিধানসভার মধ্যে পড়েই ফলের গোলা, যেখানে 10টি অঞ্চলের কৃষকদের পেট চলে ফল চাষ করে, কিন্তু নির্দিষ্ট বাজার না থাকায় তারা রাস্তায় ফল এনে বিক্রি করেন। পদে পদে সমস্যায় পড়তে হয়। একই অবস্থা ক্রেতাদেরও। এখানে আসলে যানজট হচ্ছে, আমাদের পুলিশ লাথি মারছে, জনসাধারণ লাথি মারছে, সরকার আমাদের দিকে আমরা কি করছে? আমরা যদি না আসবো না কিনবো তো এরা যাবে কোথায়? এদেরকে ওটা সরকারকে দরকার ছিল কি ওটা সাইডে জায়গা দিতে পারে। মার্কেট থাকলে একটু গাড়ি রাখার জন্য সুবিধা হতো, তা আমাদেরকেও ব্যবসা করতে জন্য একটু ভালো হতো। বারুইপুরের পেয়ারা খেলেই হবে চেহারা। ট্রেনে, বাসে, রাস্তায় হকারের এমন ডাক অনেকেরই কানে আসে, কিন্তু পেয়ারা বাগানের চাষিদের মুখ যে ফ্যাকাশে। হিমঘর না থাকায় সুফল আর পান কোথায় তারা? বারুইপুরের কৃষকদের দীর্ঘদিনের যে দাবি একটা হিমঘর নির্মাণের, সেটা পর্যন্ত কিন্তু এখানে তৈরি করা যায়নি। ফল প্রক্রিয়াকরণ করে সেই সুযোগটাও কিন্তু এখানকার কৃষকরা পাচ্ছেন না বলে কিন্তু অভিযোগ রয়েছে। মালটা আজ বিক্রি হলো না, রেখে এলাম, পরের দিনে নিয়ে বিক্রি করে দিলুম। আমি মালটা বিক্রি করে দিলুম, তাহলে মালটা আমার ফেরত নিয়ে আসতে হলো না। দাম পাবেন? হ্যাঁ, দাম পাবো। দেখুন, সুষ্ঠুভাবে চাষিরা ফসল ফলাক, সুষ্ঠুভাবে বেচাকেনা করুক, সেরকম পরিস্থিতি যদি হয় খুব ভালো হয়। শুধুই কি পেয়ারা? আম, জামরুল, লিচু, কলা, গোলাপজাম সবই তার চাষ বারুইপুরের পাড়ায় পাড়ায়। আর তাই বারুইপুরে ফলের বাজার ও হিমঘর হয়ে উঠেছে ভোটের ইস্যু। তারা এইখানে পেয়ারা তুলছেন, তুলে বিক্রি করছেন বারুইপুরে রাস্তার উপরে। অর্থাৎ কোনো বারুইপুরে বাজার নির্মাণ এত বছরে হয়নি। চাষিদের সাথে সাথে আরও বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্প কীভাবে উন্নীত করা যায় সেদিকে ঘুণা করে কেউ তাকালো না। হিমঘর পর্যন্ত হলো না। ফলের বাজার থেকে আমরা চিন্তা ভাবনা করবো যে খাবার যাতে সুবিধা হয়, সেই চিন্তা ভাবনা করে ব্যবস্থা করা যায়। বারুইপুর পশ্চিমের টানা 3বারের তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা ভোটের নিরিখে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল কংগ্রেস। অনেকেরই অভিযোগ, তৃণমূলের উর্বর জমিতে চাষিরা সে অর্থে কোনো সুফল পাননি। কৃষকদের আক্ষেপ, এসব নিয়ে সরকারের আর ভাবার সময় কোথায়? তাই জায়গা না পেয়ে ফল গড়াগড়ি খাচ্ছে রাস্তায়।
বারুইপুর থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। আগামীকাল থেকে শুরু হচ্ছে না ট্রাইব্যুনাল। অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাধিক প্রশ্নের জবাবে কমিশন নিরুত্তর। আজকের মতো বৈঠক মুলতবি। আবার কবে বৈঠক তাও স্পষ্ট করেনি কমিশন। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন। শ্রাবন্তী, বৈঠকে বিরক্তি প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতি, এমনটা সূত্রের খবর। তাহলে এক্ষেত্রে হোয়াট নেক্সট, কি সিচুয়েশন এখনো পর্যন্ত? শুভজিৎ, সকালবেলা শীর্ষ আদালতে জানানো হয়েছিল যে আগামীকাল থেকেই ট্রাইব্যুনাল কাজ শুরু করতে পারবে। বিকেলবেলা যে বৈঠক ছিল 5টার সময়, সেই বৈঠকে তীব্র অসন্তুষ্ট হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারক এবং বিচারপতিরা। তাদের কথায় যে শুধুমাত্র অনলাইনে একটা জায়গা দেখিয়ে দিলে সেখানেই ট্রাইব্যুনালে আবেদন করতে হবে, এটুকুনি বললে কাজ শেষ হয়ে যাচ্ছে না। বিচারকরা জানতে চান এদিনকে যে এসওপিটা কি রয়েছে, কোথায় গিয়ে কাজ করতে হবে, কেমন ভাবে কাজ করতে হবে। বিশেষত কোনো বৈধ ভোটার যদি বলেন যে তাদের ডকুমেন্ট, এরকম বহু অভিযোগ দেখা যাচ্ছে যে যেখানে তারা ডকুমেন্ট জমা দিতে গেছেন কিন্তু বিএলও নেননি, সেক্ষেত্রে তাদের কি হবে? একই সঙ্গে বৈধ ভোটার তাদের নাম শেষবারের মতো বাদ দেওয়ার আগে তাদেরকে বলার সুযোগ দিতে হবে। আর এই রোষের মুখে পড়ে কমিশন কোনো উত্তর দিতে পারেনি, ফলে বৈঠক মুলতবি হয়ে গেছে। ধন্যবাদ শ্রাবন্তী।